Assalamu alaikum. Welcome. আজকে আমরা পেরিটনসিলার অ্যাবসেস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস এবং প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, এক কথায় আমরা যদি ওরকম করে বলি তাহলে এগুলো ডিপ নেক স্পেস ইনফেকশনস। এটার মধ্যে অবশ্য লাডুইক্স এনজাইমেও আসে ডিপ নেক স্পেস ইনফেকশনস, বাট পেরিটনসিলার, রেট্রোফ্যারিঞ্জিয়াল, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস অ্যান্ড ফসিয়াল ডিপথেরিয়া, এটা নিয়েই আমাদের একটা লেকচার সেট আপ করা হয়েছে আগে থেকে বিএমডিসির এর মধ্যে। কাজে আমরা ওইভাবে আজকে ডিসকাস করব এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিজ এবং প্রত্যেকটার মধ্যে অল্প অল্প একটু ইনফরমেশন আছে যেগুলো প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, প্রিন্সিপাল অফ ডায়াগনোসিস এবং প্রিন্সিপাল অফ কি বলবো যে ইনভেস্টিগেশন টু কাম টু দ্য ডায়াগনোসিস। কাজে আমরা প্রথমে সরাসরি চলে যাই পেরিটনসিলার অ্যাবসেস। পেরিটনসিলার অ্যাবসেস জিনিসটা কি, কোথায় হয়, কাদের হয়, কিভাবে হয়, কি ট্রিটমেন্ট, এবং আবার যেন না হয় সেই জন্য কি প্রিকশন নিতে হয়, এই কয়েকটা জিনিসের উপরে পেরিটনসিলার অ্যাবসেস নিয়ে আলাপ আলোচনা হয়। পেরিটনসিলার অ্যাবসেস নামে ইন্ডিকেট করে যে এটা কালেকশন ইন দ্য পেরিটনসিলার স্পেস, কালেকশন অফ পাস ইন দ্য পেরিটনসিলার স্পেস। স্পেসটা কোথায়? বিটুইন দ্য ক্যাপসুল অফ দ্য টনসিল অ্যান্ড সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। ক্যাপসুল অফ দ্য টনসিল হলো টনসিলের একটা ইনকমপ্লিট ক্যাপসুল আছে যেখানে এটা টনসিলের ব্যাডে, আর টনসিলের ব্যাড ইজ ফর্মড বাই দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর অ্যান্ড প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল। কাজে সুপিরিয়র কনস্ট্রিক্টরই মেইন মাসল যেটা এটার কন্ট্যাক্টে থাকে। কাজে ডেফিনিশন হলো পেরিটনসিলার অ্যাবসেস মানে কালেকশন অফ পাস ইন দ্য পেরিটনসিলার স্পেস হুইচ ইজ ফর্মড বাই দ্য, ইট ইজ এ পটেনশিয়াল স্পেস যেটা হুইচ ইজ বিটুইন দ্য টনসিলার ক্যাপসুল অ্যান্ড দি টনসিলার ব্যাড অর সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এখানে একটা জিনিস যে আমি এই শব্দটা বলি যে পটেনশিয়াল স্পেস, একটা পটেনশিয়াল স্পেসের কনসেপ্টটা কি? পটেনশিয়াল স্পেসের মানে হলো এখানে আসলে কোনো স্পেস নেই, কিন্তু যদি কোনো জিনিস কালেকশন, টিউমার, এটা ওটা হয় ওখানে জায়গা হয়। যেমন আমরা দুইজন স্টুডেন্ট ক্লাসে বসে আছে, তাদের মধ্যখানে কিন্তু বসার কারো জায়গা নেই, একটা টুলের মধ্যে লম্বা হয়ে বসে আছে, দুইজনের মধ্যখানে কারো কোনো জায়গা নেই, এরা অলমোস্ট গায়ে গায়ে লেগে বসে আছে বা একটু ফাঁক রেখে বসে আছে, কিন্তু চেষ্টা করলে ওখানে আরেকজন বসা যায়। এটা একটা পটেনশিয়াল স্পেস যেখানে ইয়ে করে জায়গা করা যেতে পারে। ঠিক এরকম যে এই পেরিটনসিলার স্পেসের মধ্যে আসলেই কোনো স্পেস না, বাট এটা একটা পটেনশিয়াল স্পেস যেখানে যদি কালেকশন হয়, যদি টিউমার হয় বা এরকম আমরা এই জায়গাটার মধ্যে, কারণ ইট গিভস ওয়ে, একদিকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল আর একদিকে হলো টনসিলার ক্যাপসুল। কাজে এটা ইউজুয়ালি মে ফলো অ্যাকিউট অর ক্রনিক টনসিলাইটিস। অ্যাকিউট অথবা ক্রনিক টনসিলাইটিস এর ফলোইং এটা হয়ে থাকে। কখনো কখনো কোনো রকমের টনসিলার ইনফেকশন না হয়েও হয়ে থাকে। সেই মেকানিজমটা কিরকম? ক্রিপ্টা ম্যাগনা গেটস ইনফেক্টেড and sealed off. Intratonsillar abscess forms and bursts through the capsule, resulting in peritonsillitis and peritonsillar abscess. এই সিকোয়েন্সটা এরকম যে আমরা জানি টনসিলের ভিতরে 12টার মতো ক্রিপ্ট আছে এবং এই ক্রিপ্টের মধ্যে সবচেয়ে বড় ক্রিপ্টার নাম হলো ক্রিপ্টা ম্যাগনা, এবং ক্রিপ্টা ম্যাগনা ইজ অলমোস্ট 2/3 অফ দি ডেপথ অফ দ্য টনসিল বা টনসিলের সাবস্টেন্সের মধ্যে 2/3 অফ দ্য ডিস্টেন্স পর্যন্ত চলে যায়, যেখান থেকে আমরা টনসিল টেস্ট করার সময়, এক্সামিন করার সময় দেখেছি যে ওখানে যদি কালেকশন হয় এবং ওই কালেকশনটা ইনস্পিসিয়েটেড পার্টস কালেকশন হয়, নর্মাল মানুষেরও কিন্তু এই ক্রিপ্টা ম্যাগনা থেকে সবসময় একটু একটু করে ডেব্রিজ আসে, একটু লিকুইড ডেব্রিজ বলে কন্টিনিউয়াস আসে, কিন্তু কারো কারো একটু সলিড হয়ে জমে যায়, ওখানে টনসিলের স্টোন হয়, ইনস্পিসিয়েটেড পাস হয়, এগুলো ক্রনিক ইনফেকশনের সাথে হয়। কাজে আমরা দেখেছি কোনো ধরনের ডিজিজ ছাড়াও এগুলো অনেক সময় ওখানে জমে, কিন্তু একটা সময় যখন জমতে জমতে টনসিলের ক্রিপ্ট, যেটার ক্রিপ্টা ম্যাগনার টনসিলের সারফেসটা যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়ে মুখটা একটু বন্ধ হয়ে যায়, তখনই এখানে ইন্টারটনসিলার কালেকশন অফ এই ডিসকমেটেড এপিথেলিয়াম, ফুড ম্যাটেরিয়ালস বা এগুলো জমে এখানে ইনফেকশন হয়। ইনফেকশন হয়ে একটা যে অ্যাবসেসটা হয় ওটাকে আমরা বলবো ইন্টারটনসিলার অ্যাবসেস, এবং এই ইন্টারটনসিলার অ্যাবসেসটাই তখন ব্রাস্ট করে সারফেসের দিকে, টনসিলের দিকে ব্রাস্ট হয়ে চলে আসা তো কন্টিনিউয়াস মেকানিজমে ছিল, কিন্তু যখনই এখন টনসিলার পেরিটনসিলার স্পেসের দিকে যে কালেকশনটা হয়, ব্রাস্ট করে, তখনই এটা প্রথমে ইনিশিয়ালি পেরিটনসিলাইটিস হয়, পরে অ্যাবসিস হয়। পেরিটনসিলাইটিস স্টেজে অনেক সময় দেখা যায় যে এডিকুয়েট ডোজে এবং এডিকুয়েট ডিউরেশনের জন্য অ্যান্টিবায়োটিক দিলে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু পেরিটনসিলার অ্যাবসেস হলে আর কখনোই, when there is an abscess anywhere in the body, it needs to be incised, এটা বের করতেই হবে এক্সিশন করে।
এটা একটা ছবি দেখা যাচ্ছে যে লেফট পেরিটনসিলার অ্যাবসেস। এই যে এই টনসিল এখানে যেমন ইবুলা, অ্যান্টেরোফিলা টনসিলের এই রিজিয়নটা পুশ টু দ্য অপোজিট সাইডে রাইট সাইডে, এবং ইবুলাও পুশ টু দ্য অপোজিট সাইড। হা করলেই একদম পরিষ্কার দেখা যায় যে একদিকে টনসিল একদম নর্মাল, আরেকদিকে টনসিল অনেক এলিভেটেড হয়ে পুস্ট হয়ে গেছে অন্যদিকে। আমরা এরকম আরো দেখব যে এখানেও দেখা যায় যে রাইট টনসিলের মধ্যে অল্প একটু ইনফেকশন হইলো বা হলো এরকম না, কিন্তু এই টনসিলের মধ্যে এই যে স্পেসটা এরকম সুন্দর নর্মাল দেখা গেলেও কিন্তু এর ভিতরে কালেকশন অফ পাজ আছে এবং টনসিল ইজ পুশড মিডিয়ালি। এবং এখানে একটা জায়গা বলে যে জায়গার মধ্যে আমরা ইনসিশন দিলেই পাজ চলে আসবে। এই ইনসিশন সাইটটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, বা এই অসপি স্টেশনও এরকম একটা ছবি দিয়ে যে ডায়াগনোসিসটা বলো, কি ফিচার দেখে আমরা এই ডায়াগনোসিস, যেমন যে ডায়াগনোসিস বলি আমরা লেফট পেরিটনসিলার অ্যাবসিস, কি কি দেখে বললাম, এই যে টনসিলস আর পুশড মিডিয়ালি, টনসিলের এখানে দেয়ার ইজ এলিভেশন অ্যান্ড ইডিমা অফ দ্য পেরিটনসিলার স্পেস resulting in pus pointing অথবা congested. The uvula is pushed to the opposite side. তারপরে জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোডস আর এনলার্জ থাকে। এখানে এটা দেখা যায় না। এই ফিচারগুলো বললে যে কনজেস্টেড এবং পাস পয়েন্টস আর ক্যান বি সিন ইন দ্য টনসিস, এটা কোনো কোনো সময় হয়। কাজে এগুলো দেখলাম, আমরা ডায়াগনোসিস বললাম। এখন এই ডায়াগনোসিস করার পরে যখনই এটা ট্রিটমেন্টের কথা আসবে, আমরা আসতেছি ট্রিটমেন্টের কথা। কজেটিভ অর্গানিজম, এই যে কজেটিভ অর্গানিজম অফ পেরিটনসিলার অ্যাবসেস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্টেফিলোকক্কাস অরিয়াস, মিক্সড অ্যারোবস অ্যান্ড অ্যানারোবস, এগুলো হলো কমন অর্গানিজম। তবে পেরিটনসিলার অ্যাবসেস, একিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস, এগুলার ইভেন সাইনোসাইটিস, এই অর্গানিজমগুলো কিন্তু সবসময় কমন। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোপায়োজেন্স অথবা স্টেফিলোকক্কাস অরিয়াস, মিক্সড অ্যারোবস এবং অ্যানারোবস তো হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং মরিক্সিলা ক্যাটারালিস, এগুলো কিন্তু পজিটিভ অর্গানিজম অফ দিস রিজিয়ন। কিভাবে এটার আমরা ডায়াগনোসিস করব? হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমরা তো হিস্ট্রি নিব, যে এটা সাধারণত অ্যাডাল্টের হয়ে থাকে, বাচ্চাদের খুব কম হয়, এবং কিছু জেনারেল সিমটম থাকে, ফিভার, সিল, রাইগর, ম্যালেজ, হেডেক। যে কোনো জায়গায় অ্যাবসেস হলে এগুলা ফিভার হয়, চিল হয়, রাইগর হয়, ম্যালেজ হয়, হেডেক হয়, বডি হয়, নজিয়া, কনস্টিপেশন, খাইতে পারছে না বলে। কিন্তু লোকাল যেটা হয় সিভিয়ার থ্রোট পেইন, সিভিয়ার থ্রোট পেইন, থ্রোট পেইনকে আমরা বলি অডাইনোফেজিয়া, সিভিয়ার থ্রোট পেইন, মাফার থিক ভয়েস, যে কথা বলে যে একটু হট পটেটো ভয়েস আমরা বলে থাকি, অর্থাৎ গলার ভিতরে যেন একটা হট পটেটো নিয়ে আওয়াজ করলে যেরকম। ফাউল ব্রিথ, যেহেতু এখানে পুজ হয়ে আছে, সারফেসেও আছে, সেই জন্য ফাউল ব্রিথ হয়। ট্রিসমাস, রেফার্ডোটালজিয়া ইজ ভেরি কমন। ট্রিসমাসও হয়, হ্যাঁ, হা করে মুখ হা করা, কিছু চিবানো, যেহেতু পেরিটনসিলার স্পেসের এখান থেকে আলটিমেটলি আশপাশে যেহেতু ইনফ্লামেশন অনেক ছড়িয়ে যায়, অনেক পেইনফুল হয়, সেই জন্য ট্রিসমাসও হয়। কাজে এই হলো আমাদের ক্লিনিক্যাল ফিসের মধ্যে সিমটমস। আর সাইন, সাইন নিয়ে আমরা ওখানে কথা বলছি, আবার বলি। টনসিলস, ফিলার, সফট প্যালেট, সোলেন। এই যে সফট প্যালেট, ফিলার এবং সোলেন, ইরবুলা ইজ অলসো সোলেন ইডিমেটাস এন্ড পুশ টু দ্য অপোজিট সাইড। সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি, এবং এগুলোর গলার মধ্যে সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি হওয়ার কারণে এবং একিউট ইনফ্লামেশন হওয়ার কারণে দেখা যায় যে টর্টিকোলিস হচ্ছে। টর্টিকোলিস একটা সিচুয়েশন যেখানে টর্টি মানে হলো মোস্ট্রাই দেয়া, আর কলিজ মানে হলো নেক, অর্থাৎ ঘাড় অপোজিট দিকে ফিরে ফিরে থাকে পেইনের জন্য, একদম খুবই পেইনফুল একটা কন্ডিশন। কাজে এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। কাজে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। ইউজুয়ালি আগে ক্রনিক অ্যাকিউট বা ক্রনিক টনসিলাইটিস হিস্ট্রি থাকতে পারে, কিন্তু এই যে গলার মধ্যে এরকম ব্যথা, জ্বর, মাথা ব্যথা, উইকনেস, খেতে পাচ্ছে না, সোয়ালো করতে অসুবিধা, কানে পর্যন্ত ব্যথা চলে গেছে, এগুলা গলার ভিতরে হা করলে টিপিক্যালি আমরা যে ছবিটা দেখলাম যে টনসিলস, প্যালেট, ইবুলা, এগুলা সোয়ালেন, অ্যান্ড ইবুলা ইজ পুশড অ্যান্ড রিমেটাস টু দ্য অপোজিট সাইড। সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি ইজ ভেরি কমন, একদম থাকবেই। টর্টিকলিসও থাকতে পারে, এটা থাকতে পারে, নাও থাকতে পারে। ট্রিটমেন্টটা কি? এই যে ট্রিটমেন্টের জন্য খুব সহজ, এটাকে ইনসিশন দিতে হয়। অনেক সময় স্পেশালিস্টদের ট্রিটমেন্ট এটা, বাট কখনো কখনো জেনারেল ফিজিশিয়ান যারা দুই একবার ট্রিটমেন্ট দেখছে, ডায়াগনোসিস করতে পারে, তারা কিন্তু ইনসিশন দিতে পারে। ড্রেনেজটা, এটা গলার ভিতরে ইনসিশন দিতে যদিও অনেকেই ভয় পায়। হ্যাঁ, ড্রেনেজটা করতে হবে। When there is pus, this is to be drained. এই ইনসিশনটা কোথায় দিতে হবে?
এটা একদম সাইট অফ ইলেকশন আছে। একটা হলো আমরা বলবো যে যখনই কোনো পাস হয়ে কোনো কালেকশন হয় মোস্ট প্রোট্রুডিং পার্ট, এটা একটা কথা বলা যেতে পারে। আসলে মোস্ট প্রোট্রুডিং পার্টে যদি ইনসিশন দেয়া হয় তাহলে কিন্তু পাসও বেরিয়ে আসবে এবং পারফেক্টলি। কিন্তু কখনো, কখনো যখন দেখা যায় যে এটার মতো, এই যে এটার মতো যে এক্সাক্টলি কোনো প্রোট্রুডিং পার্ট যেখানে নাই, হ্যাঁ? এরকম, তাইলে সেখানে ইনসিশন দিতে হবে যে বেস অফ দ্য ইভুলা দিয়ে একটা হরাইজন্টাল লাইন টানতে হবে। আর এটা হলো anterior fascial ফিলার। এটা তো টনসিল, এটা হলো anterior fascial ফিলার। মার্জিন অফ দ্য anterior fascial ফিলার দিয়ে একটা ভার্টিক্যাল লাইন। এখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আর এখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন ড্র করলে, এখানে একটা ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন ড্র করলে এখানে আসে। এখানে যদি আমরা এরকম একটা ইনসিশন দেই, একটা হরাইজন্টাল স্ট্যাব ইনসিশন দেই, ১৫ নম্বর ব্লেড দিয়ে আমরা সাধারণত দিয়ে থাকি এবং এরপরে আমরা যদি টিলিস ফরসেপ দিয়ে থ্রাশ দেই, তাহলে কিন্তু এটা খুব ইজিলি চলে আসে। কাজে এই ড্রেনেজের জন্য আমরা এই ড্রেনেজের জন্য বলি ইনসিশন লাইন হবে ক্রসিং দ্য হরাইজন্টাল লাইন ইন দ্য বেস অফ দ্য ইবুলা এন্ড এ ভার্টিক্যাল লাইন অ্যালং দি anterior pillar অফ দ্যাট পার্টিকুলার সাইট। এটা হলো আমাদের ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে আমরা যেখানে শুধু অ্যান্টিবায়োটিকের কথা বলছি, যে আমরা যখনই পরীক্ষার সময় বা কোথাও লেখায় যদি বলি যে কি দেবে, কেউ অ্যান্টিবায়োটিক্স লিখে যখন ছেড়ে দেয়, এখানে কিন্তু একটা নম্বর কাটা যায়। কি করতে হবে? অ্যান্টিবায়োটিক বলার সাথে, সাথে পছন্দ মতো যেকোনো একটা অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন হোক, সিপ্রোফ্লক্সাসিন হোক, জেন তারপরে এই এখন তো আরো সেফিক্সিম, সেফোরাক্সিম উইথ ক্লাভনিক অ্যাসিড, নতুন, নতুন অনেক অ্যান্টিবায়োটিক আসতেছে, সেপ্টিবুটেন, যেকোনো একটা অ্যান্টিবায়োটিক এটার ডোজ মতো 3 টাইমস ইন এ ডে ফর 7-10 ডেজ। অ্যানালজেসিক, আমি এখানে যেমন অ্যানালজেসিক বললাম সেভাবে না। অ্যানালজেসিক তখন প্যারাসিটামল একটা করে দিনে ৩ বার খাওয়ার পরে ব্যথা এবং জ্বর কমা পর্যন্ত। এবং এই যে মাউথওয়াশ আমি সংক্ষেপে লিখে রাখলাম। এখানে কিন্তু বলতে হবে হোয়াইট ওয়ার্ম স্যালাইন গার্গলিং অথবা হাইড্রোজেন পেরক্সাইড গার্গলিং অথবা বিভিন্ন রকমের গার্গলিং এর অরল ফ্রেশ নানান রকমের জিনিস পাওয়া যায়, লিকুইড প্রিপারেশন পাওয়া যায়। ওয়ার্ম স্যালাইন গার্গলিং আমার মতে হলো সবচেয়ে বেস্ট। ওয়ার্ম স্যালাইন গার্গলিং এটা করতে হয়, লিখে দিতে হবে যে বা বলতে হবে যে আমরা ওয়ার্ম স্যালাইন লিকওয়ার্ম স্যালাইন গার্গলিং 3 টাইমস ইন এ ডে ফর 10 ডেজ, ফর 15 ডেজ, ফর 1 মান্থ, এটা বলতে হবে। এই লাস্ট একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা টনসিলেক্টমির ইন্ডিকেশনে পড়েছিলাম 4 to 6 উইকস ফলোইং সিঙ্গেল অ্যাটাক অফ পেরিটনসিলার অ্যাবসেস। এখানে যদি সবাই শেষে কেউ টনসিলেক্টমি আফটার 4 to 6 উইকস লেটার না লেখে, সে কিন্তু পুরাটার জন্য অর্ধেক মার্ক পাবে। বিকজ এই টনসিলেক্টমি যদি না লেখা হলো মানে টনসিলেক্টমি করা হলো না। করা হলো না মানে অ্যাবসেস আবার দেখা দিবে কয়দিন পরেই। ১ মাস, ১.৫ মাস, ২ মাস, ৩ মাস পরে আবার পেরিটনসিলার অ্যাবসেস হবে। কাজেই পেরিটনসিলার অ্যাবসেস যাতে না হয় সেজন্য টনসিলেক্টমি। শুধু এই টনসিলেক্টমি একটা শব্দের জন্য এটা কিন্তু বিকজ ইট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। টনসিলেক্টমি করতে কাউকে বলা হচ্ছে না। বলা হচ্ছে যে টনসিলেক্টমি করে দিতে হবে। কাজেই আন্ডারগ্রাজুয়েট আমাদের প্রিন্সিপাল গুলা যেন প্রপারলি বলা হয়, এটাই আমরা ভালোভাবে চাই। কাজে ট্রিটমেন্টের মধ্যে ইনসিশন এন্ড ড্রেনেজ, এই যে এখানে আমরা দেখালাম এটা ডান সাইডে, এটা রাইট টনসিল, এটা ইউভুলা কতটা ডেভিয়েটেড হয়ে গেল এবং প্রপার সাইডটা কোথায়, এই যে অ্যান্টেরিয়র পিলার দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আর বেজ অফ দ্য ইভুলা দিয়ে একটা হরিজন্টাল লাইন টানলে যে পয়েন্টটা পড়ে এখানে ইনসিশন দিতে হয়। এটা টাং, এটাকে টনসিলকে আবার কুইন্সিও বলা হয়, পেরিটনসিলার অ্যাবসিস। পেরিটনসিলার অ্যাবসিসের একটা নাম হলো কুইন্সি। কাজেই এই 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 জিনিসটুকু তাহলে ইনফরমেশন গুলা পেরিটনসিলার অ্যাবসেস সম্পর্কে কি ইনফরমেশন হলো? একটা হলো ইয়াং অ্যাডাল্টদের সাধারণত হয়ে থাকে মে ফলো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফেকশন, ইনফেক্টেড অর্গানিজমস আর কমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস লাইক স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মোবাইলাইজ ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস অ্যারোবিক্স অ্যান্ড অ্যানারোবস এবং মরিক্সিলা ক্যাটারালিস। এই যে অর্গানিজম ৪-৫টার কথা আমরা কিন্তু সব জায়গায় বলতেছি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এবং ইএনটি রিজিয়নের ইনফেকশনের জন্য মোস্টলি এই অর্গানিজমগুলা। এবং সিভিয়ার পেইন, ইয়ারএক, তারপরে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, একটা অ্যাবসেস হলে সাধারণত ফিভার, ম্যালেজ, উইকনেস, বডি এক, হেডেক এগুলা হবে। আর গলার ভিতরে এক্সামিন করে লোকালি আসল তো ডায়াগনোসিসটা হলো শুধু দেখে, এইগুলো তো অনেক রোগেই হয় কমন সিমটম। কি দেখা যাবে যে টনসিলটা দেখা যাবে এনলার্জ হয়ে পুস্ট হয়ে গেছে এবং প্যালেট এবং ইবুলার এই রিজনে সোয়েলিং হয়ে আছে, কনজেস্টেড হয়ে আছে, রেড হয়ে আছে, কখনো পাস পয়েন্টও দেখা যায়। আর ইবুলা ইজ ইডিমেটাস অ্যান্ড ফুস টু দ্য অপোজিট সাইড। এই কয়েকটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে এটা ইনসিশন দিতে হবে এবং একটা ইনসিশন দেওয়ার পরে একটা অ্যাবসিস হলে যে সাধারণত আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, ডোজ এবং ডিউরেশন সবকিছু বলতে হবে, একটা নাম বলে একটা অ্যানালজেসিক দেব, একটা অ্যান্টিহিস্টামিন আমরা কখনো কখনো দিয়ে থাকি, প্লাস গার্গলিং এর কথা বলবো।
Site of election of incision কোথায় হবে? A horizontal line drawn across the base of the uvula, at a vertical line drawn across the vertical direction of the anterior fascial pillar, এই দুটো যেখানে মিট করে সেখানে একটা ইনসিশন দিতে হবে এবং টনসিলেক্টমি অ্যাডভাইস করে দিতে হবে। কাজে এই কয়েকটা ইম্পর্টেন্ট কথাই এখানে মনে রাখতে হবে যে আমরা টনসিলেক্টমি অ্যাডভাইস করব 4 to 6 weeks following পেরিটনসিলার অ্যাবসিস। এখানে আরেকটা কথা জাস্ট জেনে রাখার জন্য, কোনো সিনিয়র স্পেশালিস্ট যদি একবারেই অ্যাবসিস টনসিলেক্টমি করে দিতে চান কিছু ঝুঁকি নিয়ে, ঝুঁকি মানে হেমোস্টেসিস করা একটু সমস্যা হয়, নাহলে একবারেই কিন্তু অ্যাবসিস টনসিলেক্টমি করে দেওয়া যেতে পারে যে একসাথে, কারণ সেখানে আবার পেরিটনসিলার অ্যাবসিসে এখানে যেহেতু কালেকশন অনেক জমে আছে সেই জন্য টনসিলে ওখানে ডিসেক্ট করা আরো বরং সোজা হয়ে যায় এবং একই পেইনে একই ট্রিটমেন্টে আমরা এটা করে দিতে পারি। কিন্তু পেরিটনসিলার অ্যাবসিস ড্রেন ইজ এন আউটডোর প্রসিডিওর, আমরা ক্লিনিকে বসে চেম্বারে বসে করে দেই, ওটিতেও নিতে হয় না, কেউ ওটিতে নিয়ে যেয়ে করেন আরো হওয়ার জন্য, কিন্তু আসলে ওগুলো আমরা চেম্বারে ক্লিনিকে এগুলো মানে চেম্বারে আমরা এগুলো করতে অভ্যস্ত এবং করতে শিখেছি এবং দেখেছি আমাদের সিনিয়রদেরকেও। খুবই সিম্পল এবং চলে যায় পেশেন্ট সঙ্গে সঙ্গে, ভর্তিরও দরকার হয় না। নাও এই পেরিটনসিলার অ্যাবসিস যদি আমরা অপারেশন না করি তাহলে এখান থেকে প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসিস হতে পারে, ল্যারেঞ্জিয়াল ইডেমা হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, নিউমোনাইটিস এবং নিউমোনিয়া হতে পারে, ইন্টারনাল ভেইন এবং জুগুলার ভেইন থ্রম্বোসিস হতে পারে, ক্যারোটিড রাপচার, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসিস হয়ে আবার ক্যারোটিড রাপচার, জুগুলার ভেইন রাপচার, অনেক কমপ্লিকেশন। আমরাও দেখি পেশেন্ট অনেক সময় যখন গ্রামগঞ্জ থেকে ঠিক প্রপারলি ট্রিটেড হয় নাই এবং এটা গলার ভিতরে যদি কখনো রাপচার হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্ট ইউজ টু গেট ড্রাউন অন হিজ ওন ফ্লুইড। পাজ এসে স্পেশালি দেখা যায় যে অনেক পাজ আসে এবং অনেক সময় ড্রাউনিং এর কথাও বলে যে নিজের সিক্রেশনের মধ্যে মানে এয়ারওয়ে বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু কমন কমপ্লিকেশন ছিল প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসিস, ল্যারিঞ্জিয়াল ইডেমা, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া এগুলা। আমরা মনে হয় এবার রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস নিয়ে কথা বলি। রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস কিন্তু 4টা পয়েন্ট এখানে মনে রাখতে হবে। আমি শুরুতেই বলে দিলাম, আমি রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস কোথায় হয়? রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে হয়। রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস জায়গাটা কোনটা? পোস্টেরিয়র টু দ্য ফ্যারিংস। আমি স্পেসগুলো দেখাবো, কিন্তু এখানে এই রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস সম্পর্কে 4টা ইনফরমেশন মনে রাখতে হবে। একটা হলো অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস, আর একটা হলো ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস। Acute retropharyngeal abscess is a non-specific infection. Chronic retropharyngeal abscess এর মধ্যে দুটো রোগ, একটা হলো টিউবারকুলোসিস দিয়ে হয় আর একটা হলো ফরেন বডি দিয়ে হয়। টিউবারকুলোসিস দুইটা লোকেশনে হয়, একটা হলো লিম্ফ নোড সাপারেশন হয়ে হয় আর একটা হলো সার্ভাইকাল স্পাইনে সাপারেশন হয়ে হয়, ক্যারিজ স্পাইন। এই ইনফরমেশন গুলাই হলো, আর বাকি জিনিসগুলো এটার সাথে মিলে চলে আসবে। কাজেই রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসের কথা আসলে এই কথাগুলা মনে রাখতে হবে একদম পয়েন্টস। তারপরে হলো আমরা যে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসের কথা বললাম, রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস অফ জিলিটি। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং প্রিভার্টিবল ফাসা। প্রিভার্টিবল ফাসা হলো যে ভার্টিব্রাল যে মাসেল আছে, প্রিভার্টিবল লেয়ার অফ দি প্রিভার্টিবল মাসেল যেগুলো আছে তার সামনে প্রিভার্টিবল লেয়ার অফ দি ডিপ সার্ভাইকাল ফাসা। আর বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা হলো বাক্যোফ্যারিঞ্জিয়াল যে মাসেল আছে, ফ্যারিঞ্জিয়াল মাসেল আছে, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল আছে এখানে, তার পিছনে একটা বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা থাকে। আমরা আসবো, ছবিতেও দেখাবো। প্রিভার্টিবল স্পেস, এটার নাম হলো প্রিভার্টিবল স্পেস অথবা রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, একই জিনিস। একটা রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডস, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হলো রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোড। এখানে যে মিড লাইনে তো একটা আটকা আছে, তার দুই পাশে 3টা থেকে 4টা লিম্ফ নোড থাকে এবং এই 3-4টা লিম্ফ নোড সাধারণত 5 বছর বয়সের আগে 3 থেকে 4 বছর বয়সে রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়। এই রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমিটা মনে রাখতে হবে কারণ এই প্রশ্নগুলো আসে। কিন্তু একটা লিম্ফ নোডের নাম রুভিয়ার্স লিম্ফ নোড, এটা ঠিক রেট্রোফ্যারিঞ্জিয়াল এবং প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসের জাংশনে থাকে। আমি এই জায়গাটা এভাবে দেখাবো যে এই যে এই ছবিতে, এই ট্রান্সভার্স ছবিতে ভালো দেখা যাবে। এটা হলো প্রিভার্টিব্রাল ফাসা, এটা হলো প্রিভার্টিব্রাল ফাসা, আর এখানে হলো এটা হলো প্রিভার্টিব্রাল ফাসা ভার্টিব্রাল মাসেলের সামনে দিয়ে, আর রেট্রোফ্যারিঞ্জিয়াল ফাসা হলো ফ্যারিংস এর পিছনে যে ফাসা। আর এখানে যে স্পেস, এটা নাম হলো রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। এই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসটা, যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসটা, এটা দুই পাশে
প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস। এই প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হলো, আমরা অ্যানাটমিস্টরা খুব বলেন সুন্দর করে যে ক্যারোটিড শীথ। আসলে ক্যারোটিড শীথের মধ্যখানে কিন্তু আসল জিনিস, সেটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং কমন ক্যারোটিড আর্টারি, আর ইন্টারনাল জুগুলার ভেইন, ভ্যাগাস নার্ভ। এটার পোস্টেরিয়র ওয়ালের মধ্যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকে। এই চারটা স্ট্রাকচার এখানে ক্যারোটিড শীথের মধ্যে। এবং ক্যারোটিড শীথ আমরা বললে বুঝি যে এর মধ্যে ক্যারোটিডের যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো, কমন ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এবং ভ্যাগাস নার্ভ, এগুলো হলো ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দি ক্যারোটিড শীথ। আর এই যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস এখানে যেটা দেখানো হচ্ছে, এটাও একটা পটেনশিয়াল স্পেস। এখানে আসলে কোনো এমনিতে কোনো খালি জায়গা নাই যে এখানে শুধু লিম্ফ নোড থাকে কখনো, কিন্তু এই লিম্ফ নোড গুলা 3টা থেকে 4টা বা 5টা লিম্ফ নোড থাকে, এগুলো সাধারণত বাই 3 to 4 ইয়ার্স, ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত এগুলো থাকে। কিন্তু একটা লিম্ফ নোড, এই যে এটা হলো প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস, এটা হলো প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস এর এই জাংশনে থাকে। এবং এটা ইম্পর্টেন্সটা এখানে, যখনই এটার মধ্যে কোনো ডিজিজ হয়, এটা টিউবারকুলোসিস হোক আর ম্যালিগনেন্সি হোক, এই লিম্ফ নোডটা যখনই বড় হয় তখনই কিন্তু রেট্রোভেঞ্জিয়াল স্পেসের দিকে চলে আসে। এবং প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসেও থাকে, রেট্রোভেঞ্জিয়াল স্পেসেও থাকে। এটা যখন বড় হয়ে এরকম হয়ে যায়, এখানেই কথাটা যে এটা রুভিয়ার্স লিম্ফ নোড, যে রেট্রোফেঞ্জিয়াল লিম্ফ নোড তো আমাদের অ্যাডাল্টে থাকে না, তবু সাপারেশন অফ দিস রেট্রোফেঞ্জিয়াল স্পেসে টিবি সাপারেশন কেমন করে হলো, যেহেতু রুভিয়ার্স গ্ল্যান্ডের হয় এই ইনফেকশনটা। আর এটাতে যদি আমরা ভার্টিক্যাল সেকশনে যদি দেখি, এই যে রেট্রোফেঞ্জিয়াল স্পেস, এটা হলো ফ্যারিংস, ফ্যারিংসের পিছনে যে স্পেস, আর এটা হলো ভার্টিব্রার সামনে যে মাসেল আছে তার সামনে যে ফাসা আছে, সেটা হলো প্রিভার্টিবল ফাসা। আর এখানে হলো রেট্রোফেঞ্জিয়াল ফাসা, হলো ফ্যারিংসের পিছনে যে ফাসা। হ্যাঁ, এটা হলো রেট্রোফেঞ্জিয়াল স্পেস। কাজেই আমরা এই অ্যানাটমিটা আমাদের ক্লিয়ারলি জানা দরকার। যে এখানে দেখা যায় যে এই এটা হলো ক্যারোটিড শীথ, যার মধ্যে আছে কমন ক্যারোটিড আর্টারি এবং এখানে যেমন ভিসারাল স্পেস। আচ্ছা, এটার সামনে কিন্তু ক্যারোটিড স্পেস যেটাকে বলছে, ওটা আসলে ক্যারোটিড শীথের কথা বলছে, যেখানে নিচের দিকে কমন ক্যারোটিড আর্টারি, উপরের দিকে নেকের আপার পার্টে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তো এটা থেকে বেরিয়ে যায়, আর ইন্টারনাল জুগুলার ভেইন এবং পিছনে কিন্তু ভ্যাগাস নার্ভ থাকে, এবং ভ্যাগাস নার্ভ থাকে এই দুটোর মধ্যখানে। আর এর পিছনে পোস্টেরিয়র ওয়ালে এমবেডেড থাকে সিম্প্যাথেটিক ট্র্যাঙ্ক। দিস ইজ দ্য রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, এগুলো প্রিভার্টিবল মাসেল। এবং এদের জাংশনে একটা লিম্ফ নোড থাকে, এটার নাম হলো রুভিয়ার্স গ্ল্যান্ড। রুভিয়ার্স গ্ল্যান্ডের ইম্পর্টেন্স হলো যে যখনই এটা বড় হয় তখনই এটাতে এই জায়গায় থাকে, তখন প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসের দিকেও যায়, রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসের দিকেও যায়। যেহেতু আমরা জানি যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে কোনো লিম্ফ নোড থাকে না, অবশ্য পরে একটা লিম্ফ নোড থেকে আসে, এই জন্যই এটাকে রুভিয়ার্স লিম্ফ নোড, রুভিয়ার সাহেবের নামে বলা হয়। আমরা বলেছি যে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস ক্যান বি একিউট, ক্যান বি ক্রনিক। একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসের সাফারাররা সব ম্যাক্সিমাম আর ইনফ্যান্টস, ইনফ্যান্টস মানে 1 বছরের মধ্যে, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম বাচ্চাদের মধ্যে লিম্ফ নোডগুলো ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার আগে আপার রেসপিরেটরি ইনফেকশন লাইক সর্দি কাশি থেকে, সাইনোসাইটিস, রাইনাইটিস, সর্দি কাশি তো বাচ্চাদের হয়, এখান থেকে এটা পিছনের দিকে রেট্রোভেঞ্জিয়াল লিম্ফ নোডের মধ্যে, যেহেতু ড্রেনিং লিম্ফ নোড অফ দি সাইনাসেস, নোজ এবং প্যারানাসেস সাইনাসেস থেকে ড্রেনিং লিম্ফ নোড রেট্রোভেঞ্জিয়াল স্পেসের মধ্যে যায়, ফার্স্ট ফিল্টার বলি আমরা, সেই জন্যই এটা ইনফেকশন ওখানে যায়। আর ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল স্পেস সম্পর্কে আমি বলেছি, ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল স্পেস মানেই টিউবারকুলোসিস, এবং এই ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল স্পেস মানে রেট্রোভেঞ্জিয়াল অ্যাবসেস মানে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ওখানে 2টা সাইড থেকে হয়, আমরা আবারও বলবো, সেটা একটা বললাম লিম্ফ নোড থেকে, একটা হলো ভার্টিব্রা থেকে। আমি দেখাবো একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস সম্পর্কে আমরা বলবো যে রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডের সাফারেশন ফ্রম আপার রেসপিরেটরি ইনফেকশন। একটা সর্দি হলো, কাশি হলো, নাকে কোনো ইনফেকশন হলো, রাইনাইটিস, সাইনাসাইটিস, এগুলো বাচ্চাদের খুব কমন এবং তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কাজে এখান থেকেই আমাদের একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হয়ে থাকে। আমি এটার জন্য ক্লিনিক্যাল ফিচার কি হয়, ডিসপেজিয়া। ডিসপেজিয়াটা এভাবে না বলে আরো অন্যভাবে বলা উচিত, যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় দে রিফিউজেস ফুড, এবং যখনই অনেক বড় হয়ে শ্বাসকষ্ট হয় তখন ডিসনিয়া হয়, ডিসপেজিয়া হয়, স্ট্রাইডর,
বা ক্রুফ হয়, ওদেরও কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যাক্রস হয়। বালজ ইন দ্য পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এই জিনিসটা সব লাল থাকে, দেখে বুঝতে একটু কষ্ট হয়। আর বাচ্চাদের কোনো রকমে যদি ফ্যারিংসটা দেখা যায়, কিন্তু যখনই সন্দেহ হয় একটু যে এত ছোট বাচ্চা কেন হঠাৎ করে খাইতেছে না, জ্বর উঠে গেছে, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালটা একটু বালজ মনে হচ্ছে, একটা এক্স-রে ইজ ডায়াগনস্টিক। এক্স-রে, সফট টিস্যু নেক, ল্যাটারাল ভিউ, এটা দিয়ে ডায়াগনোসিসটা করতে হয়। একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস যেহেতু, এবং যেহেতু ইনসিশন দিতে হবে, সেই জন্য ডায়াগনোসিসটা কনফার্ম করে দিতে হবে, এবং এই ডায়াগনোসিসটা কিন্তু এক্স-রে দিয়ে করতে হয়। এবং আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় সবসময়ই এটার এক্স-রে থাকে, আইদার ইন দ্য অসপিস্টেশন অর কেসের সাথে দেওয়া হয় কোথাও না কোথাও, একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল হোক আর ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল হোক, অ্যাবসিসের একটা ইয়ে থাকে। যেমন আমি এই এক্স-রেটা, ইট ইজ অ্যান অ্যাবসলিউটলি নরমাল এক্স-রে। এটা দেখাতে চাইছি এই জন্য যে আমরা যখন অ্যাবনরমাল এক্স-রে দেখব তখন কিরকম। এখানে আমরা খেয়াল রাখতে হবে প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো। কারণ যখনই এই রেট্রোফ্যারিঞ্জিয়াল, এটা কিন্তু রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, এই যে এটা রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, এখান থেকে এটা ফ্যারিংসের পিছনে, এখানে রেট্রোইজোভিজিয়াল হবে, বাট এখান পর্যন্ত ফ্যারিংস পর্যন্ত, ফ্যারিংস হলো 1 2 3 4 5 6, লোয়ার বোর্ড অফ দা 6 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত এই জায়গাটা পুরোটাই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। একটা জিনিস দেখা যায় যে নরমালি up to the level of 4th cervical vertebra, the prevertebral soft tissue shadow is only few millimeter thick, 2 to 3 4 millimeter thick. কিন্তু from the level of the 4th cervical, যেখানে ফ্যারিংস এসে যোগ হলো এবং স্পেশালি ইজোভেগাস এসে যোগ হচ্ছে, সেখানে দেখা যায় যে ল্যারিংসের কার্টিলেজ, যেখান থেকে ক্রিকয়েড কার্টিলেজের লেভেল থেকে, এটার ট্রান্সভার্স ডায়ামিটারটা ইকুয়াল অর লেস দেন দি ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি করসপন্ডিং ভার্টিব্রা। এই যে করসপন্ডিং ভার্টিব্রা থেকে আমরা যদি মাপি, তাহলে দেখা যাবে যে এটা ইকুয়াল হবে। এটা পর্যন্ত নর্মাল, ইকুয়ালের চেয়ে বেশি হয়ে গেলেই তখন ডিজিজ, কোনো ফরেন বডি থাকুক, ইনফেকশন থাকুক, যাই হোক, আমরা কিন্তু, বা রেট্রোভেঞ্জিয়াল অ্যাবসেস হোক, আমরা কিন্তু ডায়াগনোসিস এটা দিয়ে করব। এই জন্য আমি নর্মাল একটা দেখালাম, এক্ষুনি যখন আমরা অ্যাবনর্মালটা দেখব তখন যেন আমরা বুঝতে পারি। এই যে এটা হলো একটা এক্স-রে অফ এ চাইল্ড, একদম ইনফ্যান্ট উইথ একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। আমরা এই যে এটা হলো প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো, এই যে এখান থেকে এখানে, এবং এইটা পুরাটা অনেক অনেক সোয়েলিং, এই যে ভার্টিব্রাল বডির চেয়ে 4 গুণ 5 গুণ মোটা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কাজে এটা ইনফ্যান্টদের ক্ষেত্রে এরকম দেখা যায়, এবং ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো দেখা যায়, কারণ এই ইনফেকশনগুলা বেশিরভাগ ক্ষেত্রে এসকেশিয়া কলাই দিয়ে হয়, কলাই দিয়ে হয়। কাজেই এটা আমরা কিন্তু এটা সম্পর্কে দিয়ে আমরা বলি যে ডিসক্রাইব দি ফিল্ম। এই ফিল্মটার ডিসক্রিপশন কিরকম হবে? এক্স-রে সফট টিস্যু নেক lateral view showing huge thickening of the prevertebral soft tissue shadow extending from the base of the skull to the root of the neck, where the shadow merges with the chest shadow. এই যে বুকের ভিতরে ঢুকে গেছে, ফোর্থ থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত যাবে, কিন্তু এটা কারণ আমরা প্রিভার্টিবল লেয়ারের অ্যাটাচমেন্ট ফোর্থ থোরাসিক ভার্টিব্রাতে, অ্যান্টিরিয়র মার্জিনে, কিন্তু আমরা নিচেরটুকু তো আর বলতে পারবো না, কাজে এই ল্যাঙ্গুয়েজে বলবো যে হিউজ থিকেনিং অফ দ্য প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো extending from the base of the skull to the root of the neck, where this shadow merges with the chest shadow, and there is fluid level and gas shadow. এই যে ফ্লুইড লেভেল এন্ড গ্যাস শ্যাডো কি কারণে? এক্সেশিয়া কলায় ইনফেকশনের কারণে। কখনো কখনো দেখা যায় যে পুরাটাই আমাদের পাস থাকলে, এখানে গ্যাস ফর্মিং অর্গানিজম না হলে, আমি পরের এক্স-রে দেখাচ্ছি, এই যে এই এক্স-রেটাতে এখানে দেখা যায় হিউজ thickening of the prevertebral soft tissue shadow extending from the base of the skull to the root of the neck. আমরা কিন্তু দেখেছিলাম এটুকু কিন্তু কয়েক মিলিমিটার মাত্র থিক, যেহেতু এখানে কালেকশন অফ পাস হয়ে এই মাসেলকে পুশ করে এখানে চলে আসছে, এবং এই যে ট্রাকিয়া, ইয়ারওয়ে, হ্যাঁ, এবং এই যে ট্রাকিয়া, এবং এখানে ল্যারিংস, এখন এটা ফ্যারিংস, অনেক সামনের দিকে চলে আসছে। তো আমরা যখন এটার কথা যখন বলি যে এখানে ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো কোত্থেকে আসলো, দুটা কারণ হতে পারে। একটা হতে পারে যে এটাকে এর আগের বারে ইনসিশন দিয়ে ইনএডিকুয়েট ড্রেনেজ হয়েছে, আর একটা হতে পারে যে শেষে কলাই দিয়ে ইনফেকশনটা হয়েছে গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে। কাজে আমরা এটারও কিন্তু ডিসক্রিপশন এরকম যে এক্স-রে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ শোয়িং huge thickening of the prevertebral soft tissue extending from the base of the skull to the root of the neck, where the shadow merges with the chest shadow. The এখানে আরো কয়েকটা চেঞ্জের কথা বলতে হবে, যে সার্ভাইকাল স্পাইন, নর্মাল লর্ডোসিস অফ দ্য সার্ভাইকাল স্পাইন ইজ লস্ট, অথবা দি সার্ভাইকাল স্পাইন বিকাম স্ট্রেটেন্ড। সার্ভাইকাল স্পাইনে কিন্তু সামনের দিকে একটু কার্ভ থাকে,
আমাদের নেক যেরকম এরকম কার্ভ থাকে, সেই জন্য একটু কার্ভ থাকে, এই কার্ভেচারটা লস্ট হয়ে গেছে। এটা তো দেখা যায়। এটা কেন হলো? যেহেতু এখানে এমন বড় অ্যাবসেস, এখানে ইনফ্লামেশন আছে, সেই জন্য পেইনের কারণে একদম শক্ত করে বাচ্চা গলা ধরে রাখে, কাঁদে, যত কিছুই করে, এটা কিন্তু নাড়াচাড়া করে না, পেইনের কারণে স্টিফ হয়ে থাকে। কাজেই চেঞ্জ অফ কার্ভেচার এবং হয়তো ফ্লুইড লেভেল আছে, এটা তো আমরা বলবো চেঞ্জ অফ কার্ভেচার। আমরা একটু এক্সটেন্ড করে করাতে চাইলেও কিন্তু নরমাল লর্ডোসিস যেটা, এটা কিন্তু আসে নাই। কাজে এটা হলো acute retropharyngeal abscess, কমনলি হয় ইন কেস অফ চিলড্রেন, স্পেশালি ইনফ্যান্টস, এবং এটা হয় ডিউ টু ইনফেকশন অফ দি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং ডিসপেজিয়া, স্ট্রাইডার কেন হয়? স্ট্রাইডার হবে তো এই যে ইয়ারও একদম চিকন হয়ে গেছে, একদম চিকন হয়ে গেছে, পুষ্ট হয়ে, কাজে বাচ্চাদের স্ট্রাইডার হয়। এবং এই বাচ্চাদের কিন্তু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হয় কেন? ডিহাইড্রেশন হয় যেহেতু ওরা খাইতে পাচ্ছে না, হ্যাঁ, দে আর রিফিউজিং ফুড, ইভেন শ্বাসকষ্ট হচ্ছে। এবং আরো একটা জিনিস হলো, যদি একটা বাচ্চা যদি কয়েক ঘন্টা, 12 ঘন্টাও খাইতে না পায়, বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে লিকুইড খায়, এবং বাচ্চাদের পেশাব করে বেশি। কেন পেশাব করে বেশি? বাচ্চাদের ইউরিনের, ইমেসিউর কিডনি, ইউরিনের কনসেন্ট্রেটিং পাওয়ার কম, সেই জন্য লেস কনসেন্ট্রেটেড ইউরিন বাচ্চারা পেশাব করে ফেলে। এদিকে ফ্লুইড লস হচ্ছে, স্কিন দিয়ে ফ্লুইড লস হচ্ছে, রেসপিরেশনের জন্য ফ্লুইড লস হচ্ছে, এবং খাইতে পারতেছে না, স্যালাইভা সোয়ালো করতে পারছে না, বাচ্চারা ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়। কাজেই এটা হলো আমাদের একিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসের। আমরা বললাম যে এক্সরে হলো ডায়াগনস্টিক। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো এখানে ইনসিশন অফ ড্রেনেজ। কোন দিক দিয়ে ইনসিশন দিতে হয়? ওরাল ক্যাভিটি দিয়ে ইনসিশনটা দিতে হবে, হা করে এদিক দিয়ে, উইদাউট অ্যানাস্থেশিয়া। লোকাল অ্যানাস্থেশিয়া এখানে দেয়া না দেয়া এরকম একটা অ্যাবসেসের উপরে অফ নো ইউজ। কাজে এটা করা হয় উইদাউট অ্যানাস্থেশিয়া। এবং এখানে কতগুলো প্রিকশন নিয়ে আমরা সবাইকে জিজ্ঞেস করে থাকি যে জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে কি হবে? একে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া সম্ভবই না, কারণ এখানে যদি আমরা টিউব দিতে যাই, তাহলে টিউব এই জায়গার মধ্যে খোঁচা দিলে এই সমস্ত পুজ বাইরে হয়ে গলার ভিতরে একদম দি চাইল্ড উইল বি ড্রাউন্ড ইন হিজ ওন ফ্লুইড, এবং বাঁচানোই যাবে না। কাজেই আমরা যেটা করব সেটা হলো আমরা রাখবো কমপ্লিটলি অ্যাওয়েক, যাতে করে বাচ্চা অনেক কানবে, বাচ্চাটাকে চিৎ করে ইয়ের মধ্যে শোয়াইয়া টাওয়াল দিয়ে পেঁচাইয়া ধরে, 1 বছরের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চা, এই যে দাঁতও উঠে নাই এখনো, কাজে এটাকে, বা 2 বছরের বাচ্চা, অ্যানাস্থেটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে হা করাইয়া, আমরা একটা ব্লেড দিয়ে এখানে একটা ইনসিশন দিলে দেখা যাবে যে ঘাস অফ ব্লাড অফ পাস এন্ড ব্লাড মিক্সড পাস বাইরে আসবে। কিন্তু স্ট্রং সাকার মেশিন লাগবে, আদারওয়াইজ পাস ইয়ে করবে না, কি বলে যে অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। এবং এডিকুয়েট লাইট, যে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে কাজ করবো এটা যেন ইয়ে হয়, এডিকুয়েট লাইট হয়, এবং স্ট্রং সাকার মেশিন লাগে। ইনসিশন দেওয়ার সাথে সাথেই আমরা বাচ্চাকে কাট করে দেব। এই প্রিকশনগুলো সম্পর্কে বলতে হবে, কারণ চিৎ করে রাখলে আমরা সাকশন দিয়ে, সাকা দিয়ে যতই আনতে যাই, কিন্তু কিছু অ্যাসপিরেশন হতে পারে। কাট করে দিলে বাচ্চার যেহেতু অ্যানাস্থেশিয়া নাই, এখানে যেহেতু বাচ্চা কমপ্লিটলি অ্যাওয়েক, ও কিন্তু কোনো কিছুই রিফ্লেক্সের কারণে কোনো কাশি দিয়ে ফেলে দিবে, কখনোই অ্যাসপিরেশন হইতে সে দিবে না। এটা হলো একটা প্রোটেকশন। কাজে এভাবে আমরা অ্যাকিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস ড্রেইন করে থাকি। এটা ওই সময়টা একটু যারা 2-1 বার করেছে ওরা শিখে যায়, পরবর্তীতে আর অসুবিধা হয় না। একটা বা দুটাকে দেখতে হয় যে অ্যানাস্থেটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে হা করিয়ে একটা ইনসিশন দিলে, এবং ওদেরকে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক দিলে ওরা পরে ওরালি খেতে পারে। কাজেই এবং বাচ্চা তো অলরেডি অনেক খিদা, অনেক ডিহাইড্রেটেড, কাজেই হসপিটালে ভর্তি করে আগে ফ্লুইড স্টার্ট করে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে, তারপরে আমরা এ বাচ্চাকে ওটিতে নিয়ে ইনসিশন দেব উইথ এডিকুয়েট লাইট, স্ট্রং সাকার মেশিন, এবং ইনসিশন দিয়েই বাচ্চাকে আমরা কাট করে দেব। এটা হলো অ্যাকিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসের ড্রেনেজের প্রিন্সিপাল, এবং এগুলা করতে হবে। ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল স্পেস, ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস থেকে আমরা বলেছিলাম যে ক্যারি সার্ভাইকাল স্পাইন থেকে হতে পারে, লিম্ফ নোড সাপারেশন হতে পারে। দুইটা থেকে, ক্যারিজ স্পাইন এবং লিম্ফ নোড সাপারেশন, এটা কিন্তু টিউবারকুলোসিস। অরিজিনালি ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস যেটা, সেটা হলো ক্রনিক অ্যাবসেসটা হলো টিউবারকুলোসিস, এবং এখানে অন্য কোনো রোগের কারণে এখানে অ্যাবসেস হয় না। আনইউজুয়াল, ভেরি ভেরি আনইউজুয়াল। এই যে রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসটা, এই যে কোথায়? রেট্রোফেঞ্জিয়াল স্পেসের মধ্যে। এই জায়গাটা তো আমরা স্পেসটা আবার আগেও দেখালাম। এটা ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস ক্যারিজ সার্ভাইকাল স্পাইন। ক্যারিজ শব্দটা এখানে কেন ব্যবহার করা হলো? অস্টিওমাইলাইটিস বলা হয় নাই। ক্যারিজের আরেকটা শব্দ হলো অস্টিয়াইটিস।
অর্থাৎ এই সার্ভাইকাল স্পাইনের এই জায়গার মধ্যে কোনো মেডালারি ক্যাভিটি নাই এবং কোনো মাইলিন টিস্যু নাই। সেই জন্য এটাতে যখনই এবং স্পাইনাল প্রসেসের মধ্যে যেখানে যখনই ইনফেকশন হয় তখন শুধু বোনে। এই জন্যই ক্যারিজ কথাটা দাঁতের মধ্যে ব্যবহার করা হয়। ক্যারিজ টিথ আর ক্যারিজ স্পাইনকে ক্যারিজ বলা হয়। যে সমস্ত বোনের জায়গার মধ্যে আমরা কোনো মেডালারি টিস্যু থাকে না, সে সমস্ত জায়গার মধ্যে মাইলিন টিস্যু থাকে না, সেখানে আমরা ক্যারিজ শব্দটা ব্যবহার করি, ক্যারিজ সার্ভাইকাল স্পাইন। কাজেই এই যে ক্যারিজ সার্ভাইকাল স্পাইন থেকে এই যে দেখা যায় এখান থেকে পাস কালেকশন হয়ে প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো, এটা ট্রান্সভার্স ডায়ামিটার এটার সাথে মাপলে দেখা যাবে এটা বেশি, একটু বেশি। ওইখানে অনেক বড় একিউটের মতো হইতে অনেক সময় লাগে। কেমন সার্ভাইকাল স্পাইন, আমরা যখন একটা এক্সরে করি তখন একটা সার্ভাইকাল স্পাইনের ইরোশন বা ক্যারিজ, বা আমরা যখন ইয়ে করি কি বলে যে রেডিওলজিক্যালি অন্যান্য ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান বা এমআরআই, এমআরআই করলে আরো বেশি ক্লিয়ারলি দেখা যায়। এটার জন্য যে একিউটের মতো এরকম সিম্পটম হয় না। টিউবারকুলোসিসের জন্য পালমোনারি টিউবারকুলোসিস থাকতে পারে, নাও থাকতে পারে। সার্ভাইকাল গ্ল্যান্ডে টিউবারকুলোসিস থাকতে পারে, নাও থাকতে পারে। বাট ইট ইজ অলওয়েজ সেকেন্ডারি টিউবারকুলোসিস, প্রাইমারি না। থ্রোটে একটা ক্রনিক ডিসকমফোর্ট, একটা ডিসপ্লেজিয়া হয় কখনো, কখনো সোয়েলিং ইনসাইড ঘা করলে গলার ভিতরে একটা সোয়েলিং দেখা যায় পিছন দিক থেকে। আর এই যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, গ্র্যাজুয়ালি উইকনেস, এগুলা সাধারণত টিবির যে সমস্ত সিম্পটম এগুলা দিয়েই শুরু হয়। কাজেই ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল অ্যাবসেসের জন্য জেনারেল সিম্পটম খুব কম, বাট গ্র্যাজুয়ালি ডিসপ্লেজিয়াও কখনো কখনো হয়। তারপরে থ্রোটের ডিসকমফোর্ট এবং গলার ভিতরে পরীক্ষা করলে এরকম। আর টিবির হিস্ট্রিও থাকতে পারে কারো কারো টিবির। একিউট রেট্রোভেঞ্জিয়াল স্পেস উইদাউট অ্যানাস্থেসিয়া ড্রেন করতে হয়, এটা সম্পর্কে আমি অলরেডি বলেছি। ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল স্পেসকে ড্রেন করতে হয়, বাট এটা কিন্তু গলার ভিতর দিয়ে না। এই ড্রেনেজটা করতে হয় ফ্রম দ্য আউটসাইড, অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোমাস্টাইড। আমরা এই যে স্টার্নোমাস্টাইড মাসেল আছে তার পোস্টেরিয়র বর্ডার দিয়ে করা যায়, অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে করা যায়। যাইয়া কিন্তু রেট্রোভেঞ্জিয়াল স্পেসে ঢুকা খুবই সহজ, যারা নেকের মধ্যে এই স্পেসে ঢুকে থাকে। কাজেই ড্রেনেজ ইট ইজ ফ্রম দ্য আউটসাইড। গলার ভিতর দিয়ে তো আরো কাছে, গলার ভিতর দিয়ে বালস হয়ে আছে, ইনসিশন দিলেই পুজটা চলে আসবে, কিন্তু গলার ভিতরে করব না কেন? যেহেতু এটা ক্রনিক এবং এটা টিউবারকুলাস অ্যাবসেস, এবং এই টিউবারকুলাস অ্যাবসেসের জন্য গলার ভিতরে যদি আমরা ন্যাকের মধ্যে করলেও কিন্তু একটা সাইনাস হতে পারে কিছুদিনের জন্য, ভালো করে ইয়ে করে দিলে সাধারণত হয় না, যেহেতু এখান থেকে ডিস্টেন্স অনেক দূরে। তারপরেও কিন্তু গলার ভিতরে যদি আমরা ক্রনিক্যালি এটা বন্ধ হতে টিবির ওষুধ কাজ করতে অ্যান্টিটিবি থেরাপি দিতে হবে। মিনিমাম ইনঅ্যাক্টিভ হতে 1 মাস সময় লাগে, 3 মাস 4 মাস তো লেগেই যায়। এবং 6 মান্থসের জন্য যে ডোজ, যে কোর্স, ওটা শেষ করতে করতে এতদিন পর্যন্ত যদি অন্তত 1 মাস 2 মাস যদি টিবির জার্ম মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি আমরা সোয়ালো করি, তাহলে ইলিওসিক্যাল টিউবারকুলোসিস হওয়ার খুবই সম্ভাবনা থাকে। কখনো কখনো দেখা যায় অর্গানিজমগুলো অ্যাসিড এবং অ্যালকালি ক্রস করে ইলিওসিক্যাল টিউবারকুলোসিস হয়। কাজেই এই জন্য মুখের ভিতর দিয়ে এটা ড্রেন করা হয় না। এই কথাটা কিন্তু পরীক্ষায় প্রায় ট্র্যাপ কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করা হয়, যে কোনটা কোন দিক দিয়ে করা হয় এবং কেন একটা মুখের ভিতর দিয়ে একিউট রেট্রোভেঞ্জিয়াল অ্যাবসেস মুখের ভিতর দিয়ে, আর ক্রনিক রেট্রোভেঞ্জিয়াল অ্যাবসেস কেন নেক দিয়ে, আউটসাইড দিয়ে থ্রোট এটা করা হয়। এবং অ্যান্টিটিবি থেরাপি, তখন অনেক সময় আমরা ছেলে মেয়েদেরকে আসলে অনেক সময় পাস করানোর জন্য টিবির ওষুধগুলোর নাম বলো, কোনটাতে কি কমপ্লিকেশন হয়, আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি। আমরা জানি যে এগুলো ছেলেমেয়েরা ভালো পারবে, আমরা এগুলো জিজ্ঞেস করে অনেক সময় টাইম নিই। কাজেই রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস, যে আমরা যদি এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে যেগুলো স্পেশালিস্ট ডিসিপ্লিনের, তারপরেও সবাই আমরা কিন্তু মনে রাখতে হবে যে ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসের জন্য যদি সার্ভাইকাল স্পাইন যদি এভাবে ইরোডেড হয়ে যায়, তাহলে কিন্তু নেক কিন্তু কখনো কখনো আনস্টেবল হয়ে যায়। এবং একটা রোগী এটা ইনসিশন দিচ্ছি, ম্যানেজ করতেছি, এই পেশেন্টের কিন্তু যদি এখানে নেক আরো যদি খেয়ে যায় এবং আনস্টেবল হয়, তখন কিন্তু কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যায় অনেক সময়, যে 4টা পা, হাত পা চারোটাই প্যারালাইসিস হয়ে যেতে পারে, কখনো কখনো রেসপিরেটরি প্রবলেম হয়ে মারাও যেতে পারে। হ্যাঁ, যদিও যে লেভেল অফ দ্য ইনভলভমেন্ট অফ দ্য সার্ভাইকাল স্পাইন ইয়ে হয়ে। কাজেই এদেরকে ট্রিটমেন্ট করার আর্লি স্টেজে ন্যাকের স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট দেখা, এবং কখনো কখনো সার্ভাইকাল কলার পরিয়ে দিয়ে তারপরে ওদেরকে ট্রিটমেন্ট করতে হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা এই পেশেন্টকে এই প্রোটেকশনটা
দিচ্ছি কিনা। প্যারাফেরেঞ্জিয়াল স্পেস এবং প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস। প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের কনটেক্সট হলো ক্যারোটিড ভেসেলস। আমি বলেছিলাম যে কমন ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ, ইন্টারনাল জুগুলার ভেইনস, তারপর ভ্যাগাস নার্ভ, সিম্প্যাথেটিক চেইন এবং কিছু লিম্ফ নোড ফ্যাট, এগুলা এগুলা হলো প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে একদম আপার পার্টের মধ্যে আসা। প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে 9, 10, 11, 12 cranial nerves in the upper part এ থাকে। প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে যদি কালেকশন অফ পাস হয় আমরা এটা বলবো প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস। এবং এই ফ্যারিংস, টিথ, ইয়ার এবং ইনফেকশন থেকে, স্পেশালি পেট্রোসাইটিস হয়ে কানের ইনফেকশন থেকে এটা এখানে আসতে পারে। দাঁতের থেকে বেশি প্যারাফেরেঞ্জিয়াল স্পেস হয়, ফ্যারিংস থেকে ইনফেকশন হয়ে প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হয়। যেমন আমরা বলেছিলাম যে পেরিটনসিলের অ্যাবসেস থেকেও প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হয়। প্যারোটিডের ইনফেকশন বা রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস থেকে ইনফেকশন স্প্রেড আউট হয়ে আসতে পারে। কোনো পেনিট্রেটিং ইনজুরি থেকে, ফিশ বোন হোক বা এমনি পেনিট্রেটিং কোনো ইনজুরি হোক, কোনো কিছুতে কিন্তু প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হয়। প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেসের জন্য এই যে ডায়াগনোসিস করা খুব সহজ এগুলা, যে ন্যাকের মধ্যে যখন সোয়েলিং হয় একটা প্যারাফেরেঞ্জিয়াল স্পেসে কালেকশন হয়, কিন্তু রিস্কি ওই যে ক্যারোটিড শীট থাকাতে। ক্যারোটিড শীট মানে কিন্তু ক্যারোটিড শীট মানে হলো ইন্টারনাল জুগুলার ভেইন এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে একটা ছবি, এই যে এটা এপিগ্লটিস, এবং হা করে যদি একটু দেখি এটা এক পাশের টুকুই দেখাচ্ছে বেশি, যে এটা নিয়ে ল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এই যে টনসিলের লোয়ার পোল থেকে নিচের দিকে ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল ওয়াল থেকে এখান থেকে বালস হয়ে আছে। রাইট প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস উইথ ডিসচার্জিং সাইনাস, এখানে একটা পাজ আস্তে আস্তে বাইরে হইতেছে। কাজেই এটা হলো প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস। এটা একিউট হতে পারে, এটা ক্রনিক হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, নন স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। এটা tonsils will be shown, upper part হলে tonsils will be shown pushed medially, এখানে ট্রিসমাস হয়, নেক সোয়েলিং হতে পারে, এবং প্যারালাইসিস অফ দি 9, 10, 11, 12 এবং ইভেন সিম্প্যাথেটিক চেইন প্যারালাইসিস মানেই আমরা বলি যে আমাদের হর্নার সিনড্রোম হয়। সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড পর্যন্ত সোয়েলিং হয়ে যায় যদি উপরের পার্টের মধ্যে হয়, ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দি কালেকশন অফ পাস। প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেসটা এরকম। আমরা এই প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস সম্পর্কে আমরা ডায়াগনোসিসের কথা বলে আর বেশি বলবো না, এই জন্য যে এটার ডিসিপ্লিনে হলো এটা ইনসিশন দিয়ে ড্রেন করে দিতে হবে, এবং কোনো লিম্ফ নোড যদি কোথাও ইনফেক্টেড থাকে বের করে দিতে হবে, এবং যদি টিউবারকুলোসিস হয় তাহলে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করতে হবে, যদি নন স্পেসিফিক ইনফেকশন হয় তাহলে এক কোর্স অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক খেলেই পেশেন্ট ভালো হয়ে যাবে, আর কয়েকদিন ড্রেসিং করতে হবে। এটা হলো প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস এবং প্যারাফেরেঞ্জিয়াল কালেকশন অফ পাস। আমাদের এই ক্লাসে ফসিয়াল ডিপথেরিয়া, এখন তো ডিপথেরিয়া অনেক কমে গেছে, তাও তারপরেও কিছু কিছু দেখা যায়। যে এখানে আমি ডিপথেরিয়া কথাটা বলার সময় একটা জিনিসের প্রতি সবাইকে একটু খেয়াল করতে বলবো। অনেক সময় টিচাররা বলেন যে একটা একিউট ইনফেকশন এবং একটা ক্রনিক ইনফেকশনের উদাহরণ দাও বা এরকম। আমরা যদি দেখি যে একটা একিউট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, acute infection can be non-specific, acute infection can be specific, chronic infection can be non-specific, chronic infection can be specific. তাহলে কিরকম হলো? acute non-specific infection যেমন acute tonsillitis, acute sinusitis, acute non-specific pharyngitis, acute rhinitis, এগুলা, অথবা reactive lymphadenopathy, lymph abscess, এগুলো হলো একটা lymph নোডের মধ্যে ইনফেকশন, অ্যাবসেস হলো, এগুলো হলো acute non-specific infection। acute specific infection হলো ডিপথেরিয়া। স্পেসিফিক এবং নন স্পেসিফিকের মধ্যে কনসেপ্টের ডিফারেন্স কি? কনসেপ্টের ডিফারেন্স হলো যে একটা অর্গানিজম দিয়ে নানান রকমের রোগ হয়, যেমন টনসিলাইটিস, সাইনোসাইটিস, রাইনাইটিস, অ্যাবসেস এগুলো হতে পারে। কিন্তু ডিপথেরিয়ার অর্গানিজম দিয়ে শুধু ডিপথেরিয়াই হয়। নাকে হলে নেজাল ডিপথেরিয়া, ল্যারিংস হলে ল্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া, ইভেন টনসিলে হলে টনসিলের ডিপথেরিয়া, ফ্যারিংস হলে ফসিয়াল ডিপথেরিয়া। এই যে কাজেই এইটা, যেমন টিউবারকুলোসিস ইজ এ ক্রনিক স্পেসিফিক ইনফেকশন। এই টিউবারকুলোসিস, সার্কোইডোসিস এগুলা অর্গানিজমটা, ইভেন আমরা লেপ্রোসি, সিফিলিস, এগুলা কিন্তু ওই ক্রনিক স্পেসিফিক ইনফেকশন। আর ক্রনিক নন স্পেসিফিক ইনফেকশন যেমন আমরা বলি যে ক্রনিক টনসিলাইটিস হোক বা ক্রনিক লিম্ফেডিনাইটিস হোক বা এরকম নানান নন স্পেসিফিক অর্গানিজমগুলো দিয়ে, ইভেন ক্রনিক ডিসচার্জিং ইয়ার কান থেকে যদি এমনি হয়, সিডোমোনাস দিয়ে হোক, প্রোটিয়াস দিয়ে হোক, এগুলো হলো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া।
এগুলো হলো যে অর্গানিজম দিয়ে ক্রনিক সাইনোসাইটিস হয়, একই অর্গানিজম দিয়ে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াও হয়ে থাকে। কিন্তু ডিপথেরিয়া টিউবারকুলোসিস দিয়ে কিন্তু ক্রনিক টিউবারকুলোসিস দিয়ে কিন্তু টিউবারকুলোসিসই হয়। এই জন্য এগুলোকে বলে স্পেসিফিক ইনফেকশন। কিন্তু একিউট স্পেসিফিক ইনফেকশনের একটা উদাহরণ অনেকেই খুঁজে পায় না। সেই জন্য আমি ডিপথেরিয়ার সময় এই কথাটা বললাম যে এই ফসিয়াল ডিপথেরিয়া হোক আর নেজাল ডিপথেরিয়া হোক, ল্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া হোক, কেমন, এটাতে একিউট স্পেসিফিক গ্রাম পজিটিভ করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে এই ডিজিজটা হয়। আমরা জানি যে ডিপথেরিয়াটা হয়, আমরা গলার ভিতরের এই ডিপথেরিয়া আমাদের এই রিলেশনে সবারই একটু জানতে হবে মেডিকেল গ্রাজুয়েটদের যে এটা একটা স্পেসিফিক একিউট ইনফেকশন। এটা কিন্তু সিরিয়াস ইনফেকশন, এটা কিন্তু এক্সোটক্সিন সিক্রেট করে সমস্ত শরীরকে এফেক্ট করবে। কাজেই এটা কার্ডিয়াক এবং অন্যান্য কমপ্লিকেশন আছে, আমরা আসতেছি। ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 days এবং এটা ক্যারিয়ার স্টেজ হয় এবং ক্যারিয়ার স্টেজের অর্গানিজমগুলা আমাদের কিন্তু এই গলার মধ্যে টনসিলের মধ্যে হয়। ইভেন এটার ক্যারিয়ার স্টেজ অনেক সময় গল ব্লাডারেও এটার জীবাণু পাওয়া যায়। ক্লিনিক্যাল ফিচার, চিলড্রেন আর এফেক্টেড মোস্টলি, নো ওয়ান ইজ ইমিউন। হ্যাঁ, বাচ্চাদের বেশি হয়। ওরোফেরিংস এফেক্টেড কমনলি, নেজাল ক্যাভিটি অ্যান্ড ল্যারিংস অলসো গেট ইনফেক্টেড। আমাদের ইএনটি রিজিয়নের মধ্যে আমরা প্রায় দেখে থাকি যে ওরোফেরিংস, ওরাল ক্যাভিটি এবং স্পেশালি ওরোফেরিংস। স্পেসিফিক্যালি এখানে একটা মেমব্রেন তৈরি হয়। আমরা জানি একিউট টনসিলাইটিস হোক, ডিপথেরিক টনসিলাইটিস হোক, একিউট মেমব্রেনাস টনসিলাইটিস হোক, একিউট ফলিকুলার টনসিলাইটিস হোক, একটা মেমব্রেন টনসিলের উপরে ফর্ম করে। এই যে মেমব্রেনটা, মেমব্রেনাস টনসিলাইটিসে অথবা পাস পয়েন্ট যদি দেখা যায়, এগুলো কোয়ালিজ করে একটা মেমব্রেন তৈরি করে। কিন্তু দেয়ার ইজ এ ডেফিনিট ডিফারেন্স বিটুইন এ মেমব্রেন অফ ডিপথেরিয়া অ্যান্ড এ মেমব্রেন অফ acute tonsillitis. I mean acute non-specific tonsillitis. এটা একটা acute specific infection. দুই তিনটা খুব কমন পয়েন্ট। একটা মেমব্রেন অফ দ্য ডিপথেরিয়া, মেমব্রেনটার একটা হলো গ্রেইশ হোয়াইট মেমব্রেন। আর টনসিলিয়া যদি একিউট মেমব্রেনাস টনসিলাইটিস হয়, ওইটা সাধারণত হোয়াইট হয়। এটা গ্রেইশ হোয়াইট। গ্রেইশ হোয়াইটটা কিরকম, অনেকটা ভিজা পেপারের মতো। পেপার মানে আমরা যে খবরের কাগজের যে কাগজ থাকে সেই পেপারের মতো। আমরা এই গ্রেইশ হোয়াইট মেমব্রেন forms over the tonsil. It spreads to the short palate and posterior pharyngeal wall. এই যে একটা মেমব্রেন যেটা ডিপথেরিয়ার জন্য হয়, এটা টনসিলের উপরে হয়ে টনসিলে লিমিটেড থাকে না, টনসিল থেকে প্যালেটের দিকে চলে যায় এবং ফ্যারিঞ্জিয়াল ওয়ালেও চলে যায়। যদি আমরা দেখি যে শুধু টনসিলের উপরে লিমিটেড থাকলেও তার অন্য ক্যারেক্টারও আছে, টিনাসিয়াস অ্যান্ড ব্লিডস when removed। আমরা একটু যখন এরকম মেমব্রেন হয়, আমরা কিন্তু টাং ডিপ্রেস দিয়ে একটু ঘষে দেখি বা একটা সোয়াব স্টিক দিয়ে একটু ঘষে দেখি। এটা এমনি নর্মালি টনসিলের যে মেমব্রেনাস টনসিলাইটিস হোক, ফলিকুলার টনসিলাইটিস হোক, ঘষলে ওটা ক্লিন হয়ে যায়, অল্প একটু টাচ করলে ক্লিন হয়ে যায়। কিন্তু এখানে টিনাসিয়াস এবং ব্লিডস হয় রিমুভ, এটা তো ইজিলি রিমুভ হয় না এবং জোর করে রিমুভ করলে এই জায়গাটা ব্লিড করে। বাট অ্যান্ড ইট রেপিডলি রিফর্মস, এটা তো আবার তৈরি হয়ে যায় তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যেই। কাজে এটা হলো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অফ দিস মেমব্রেন। কেমন, এই যে এখানে যদি আমরা দেখি এই টনসিলের রিজিয়ন থেকে প্যালেট হয়ে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল হয়ে অনেক এক্সটেন্সিভ, এটা আমরা দেখালাম একটা মেমব্রেন, এবং এটা সরাইলে এটা আবার নতুন করে রিফর্ম করে এবং এই যে মার্জিনের মধ্যে অ্যাংরি লুকিং মার্জিন থাকে যেহেতু একটা স্প্রেডিং। কাজে কিন্তু একিউট টনসিলাইটিসের মেমব্রেনে এই যে এখানেও যেমন এটা একটা মেমব্রেন, কিন্তু এই মেমব্রেনটাও ডিপথেরিটিক মেমব্রেন। কারণ হলো যে এটা কিন্তু টনসিলের রিজিয়ন থেকে প্যালেটের দিকে পর্যন্ত চলে গেছে, ইবুলা পর্যন্ত চলে আসছে, কিন্তু একটা টনসিলের মেমব্রেন কিন্তু টনসিলের উপরেই থাকবে। ইভেন এই টনসিলের উপরে মেমব্রেন লিমিটেড থাকলেও আমরা সরাইতে গেলে যদি দেখি ইট ইজ টিনাসিয়াস অ্যান্ড ইট ব্লিডস অ্যান্ড নট ইজি টু ক্লিন অর ইজি টু রিমুভ, তাইলে কিন্তু আমরা এটা ডিপথেরিটিক মেমব্রেনকে আমরা টনসিলের আদার মেমব্রেন থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবং এটার একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন হলো নেক গ্ল্যান্ড ইনভলভমেন্ট। এবং এই বাচ্চাদের যখন হয়, ভিতরে ওরকম গলার মধ্যে একদম ফুলে লিম নোডগুলো অনেক ফুলে ওঠে, এবং অনেক সময় এই স্টেজটা অনেক সময় যাদের বডির ইমিউনিটি খুব ভালো এবং ডিপথেরিটিক অর্গানিজম যেটা যদি রিলেটিভলি উইক হয়, দেখা যায় যে একদম বুল নেকের মতো ঘাড় একদম ফুলে, এই যে বাচ্চারা এই ধরনের সিচুয়েশনকে বলা হয় বুল নেক, ঘাড় একদম ফুলে ওঠে, অল লিম নোডস আর ইনভলভড।
এবং ট্রিটমেন্ট করলে এগুলো সব ঠিক হয়ে যায়, কোনো অন্য কোনো সার্জারির কোনো দরকার হয় না। সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি কখনো বুল নেক হয়, পেশেন্টস আর ইল, টক্সেমিক অ্যান্ড ফিভার সেলডম অ্যাবভ 38 ডিগ্রি। একটা জিনিস হলো ডিপথেরিয়ার সাথে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবো যে ফিভার কিন্তু কখনোই হাই গ্রেড ফিভার হয় না ডিপথেরিয়াতে, রিলেটিভলি লো গ্রেড, বাট পেশেন্ট ইজ মোর টক্সিক দেন নর্মালি, এবং পালস রেট ইজ অনেক হাই। নর্মাল পালস রেট এভরি, আমরা এখানে বলি যে ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন পালস রেট, কিন্তু নর্মালি একটা টেম্পারেচারের সাথে পালস রেট একটা প্রপোর্শন হলো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার সাথে আমাদের 10টা করে পালস বিট বাড়ে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তো না, হ্যাঁ, 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সাথে পালস রেট 10 করে বাড়ে। কাজেই 80 থেকে 90 হয়ে যায় 1 ডিগ্রি বাড়লে, 2 ডিগ্রি বাড়লে 90 থেকে 100 এ চলে যায়, 3 ডিগ্রি বাড়লে 110 হয়ে যায়, এরকম। কিন্তু এখানে ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ, 1 ডিগ্রি বাড়লে দেখা যায় 10 এর চেয়ে 15, 20 পালস রেট বেড়ে যায়। কারণ হলো যে এটা কিন্তু টিউবারকুলোস ডিপথেরিটিক অর্গানিজম থেকে যে এক্সোটক্সিন লিবারেট করে, সেটা সার্কুলেশনে যে মায়োকার্ডাইটিস করে, এন্ডোকার্ডাইটিস করে এবং পেরিকার্ডাইটিস করে। কাজে এটার জন্যই আমরা এই কমপ্লিকেশন বা এটার এফেক্ট গুলা, যে হার্টে যখন এফেক্ট করে এবং নার্ভে যখন এফেক্ট করে, এই এক্সোটক্সিনটা দুইটা জায়গারই এদের পছন্দের জায়গা। মায়োকার্ডাইটিস, অ্যারিথমিয়া, একিউট সার্কুলেটরি ফেলিউর, একদম সার্কুলেটরি ফেলিউরের বাচ্চাদের হার্ট ফেলিউর হয়ে যায়। নার্ভসে প্যারালাইসিস অফ দ্য প্যালেট, ডায়াফ্রাম এবং অকুলার মাসেল প্যারালাইসিস হয়। ল্যারিংসে মেমব্রেন কজেস এয়ারওয়ে অবস্ট্রাকশন। এই যে নার্ভসে প্যারালাইসিস হয় এবং ডিপথেরিয়ার পরে কিন্তু গুলেনবেরি সিনড্রোম, নার্ভ সমস্ত বডির নার্ভ প্যারালাইসিস হয়ে যাওয়া অনেক হয়ে থাকে। কাজে আমাদের এই যে ইফেক্টটা কিসের জন্য হয়? এক্সোটক্সিনের জন্য। এক্সোটক্সিনের জন্য, এই জন্যই ট্রিটমেন্ট করতে হলে আমাদেরকে ডিপথেরিটিক অর্গানিজমের এগেইনস্টও ট্রিটমেন্ট করতে হবে এবং এক্সোটক্সিন যে সার্কুলেশনে চলে গেছে সেটাও নিউট্রালাইজ করার জন্য ওষুধ দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইম টু নিউট্রালাইজ এক্সোটক্সিন অ্যান্ড কিল ব্যাকটেরিয়া, এই দুটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। আমরা যখন ডিপথেরিয়া যদি পরীক্ষা একান্ত চলেই আসে, তাহলে কিন্তু এই দুইটা পার্টের কথা খেয়াল করে। অ্যান্টিটক্সিন, ডিপথেরিটিক অ্যান্টিটক্সিনকে বলে এডিএস, অ্যান্টি ডিপথেরিটিক সিরাম, এবং এটা 20,000 ইউনিট থেকে 40,000 ইউনিট, 20,000 ইউনিট থেকে 40,000 ইউনিট ইফ লোকেটেড ওভার দি টনসিল। আর টনসিলের থেকে বিয়ন্ডে যদি যায়, কতটুকু টনসিল সাইজ দিয়ে মাপতে হবে, দুইটা টনসিলের মতো জায়গা যদি এটা কভার করে, তাহলে 80,000 থেকে যাওয়া যেতে পারে। তিনটা টনসিলের মতো জায়গা, অনেক এক্সটেন্সিভ। আমি যেটা দেখালাম একদম 1,20,000 ইউনিট পর্যন্ত দিতে হবে যদি এই এক্সটেন্সিভ অ্যান্ড লাস্ট লঙ্গার দেন 48 আওয়ার্স। আর অ্যান্টিবায়োটিক এখানে ফেনিসিলিন ইজ দ্য বেস্ট ড্রাগ ফর ডিপথেরিয়া। ফেনিসিলিন ইজ দ্য বেস্ট ড্রাগ। 600 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম বেনজাইল ফেনিসিলিন, অথবা ইরিথ্রোমাইসিন ইজ এন অল্টারনেটিভ। যদি কারো ফেনিসিলিন সেন্সিটিভিটি থাকে তাহলে ইরিথ্রোমাইসিন ইজ অল্টারনেটিভ। কাজেই আমরা এই ডিপথেরিয়ার জন্য এখানে আমরা যে জিনিসগুলো বেশি মনে রাখা দরকার, সেটা হলো ডায়াগনোসিস করার জন্য এই যে অন্যান্য জ্বর আছে, ডিসপ্রপোর্শনেট রাইজ অফ টেম্পারেচার আছে, তারপরে উইকনেস আছে, কিন্তু পালস বেশি, disproportionate rise of pulse compared to the rise of temperature, এবং টনসিল মানে গলার ভিতরে মেমব্রেনটা দেখে ডায়াগনোসিস করতে পারাটাই হলো মেইনলি আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই আমরা ডিপথেরিয়ার এই মেমব্রেন, এটার ক্যারেক্টার এবং এটার স্প্রেডিং, এটার লিমিট, এগুলা দেখে পেশেন্ট কতটা টক্সিক। 101 ডিগ্রি টেম্পারেচারে মানুষ অত টক্সিক হয় না, কিন্তু 101 ডিগ্রি টেম্পারেচার হলে দেখা যাবে যে সিভিয়ারলি টক্সিক চাইল্ড, এবং তার পালস, পালপিটেশন, উইকনেস, সোয়েটিং, ফিভার, বাচ্চা যতটা। কাজেই ট্রিটমেন্টটা কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে এবং থ্রোট সোয়াব পাঠাতে হবে ফর কেএলবি। ক্লেফ্লোপ্রাজনিসিলের জন্য আমরা থ্রোট সোয়াব পাঠিয়ে দিতে হবে, এবং এটা ডায়াগনোসিস করে খুব আর্লি, না হলে কিন্তু এবং কার্ডিয়াক ফেলিউর পর্যন্ত হয়ে যায় বাচ্চাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কয়েকটা গ্রথ জিনিস সম্পর্কে সংক্ষেপে আন্ডার গ্রাজুয়েটে যেটুকু নিয়ে আমরা আলোচনা করি বা যেটুকু ডিসকাস করি সেটুকু নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ।